ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে কি নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল এক নতুন জিহাদি নেটওয়ার্ক। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসা নিষিদ্ধ জিহাদি সংগঠনের আদর্শ কি গোপনে ঢুকে পড়েছিল পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার নানা প্রান্তে। মসজিদ, মাদ্রাসা, সোশ্যাল মিডিয়া এবং গোপন বৈঠকের আড়ালে কি তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর নেটওয়ার্ক। আর সেই নেটওয়ার্কের লক্ষ্য কি ছিল? ভারতের মুসলিম যুবকদের একাংশকে চরমপন্থার পথে ঠেলে দেওয়া। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সামনে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিস্ফোরক চার্জশিট। এনআইএ দাবি করেছে বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ জিহাদি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির একটি নতুন শাখা ভারতের মাটিতে অত্যন্ত গোপনে নিজেদের কার্যকলাপ চালাচ্ছিল। আর সেই কাজের জন্য তৈরি করা হয়েছিল একটি নতুন মুখোশ, নাম ইমাম মাহমুদের কাফিলা বা সংক্ষেপে IMK। প্রথম দেখায় নামটি একটি ধর্মীয় বা সামাজিক সংগঠনের মতো শোনালেও তদন্তকারীদের দাবি এই সংগঠন আসলে ছিল জেএমবিরই একটি ছদ্মবেশী রূপ। বাইরে ধর্মীয় প্রচার, ভিতরে চরমপন্থার বীজ বপন। এনআইএর চার্জশিট অনুযায়ী এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল অসম ও ত্রিপুরার মুসলিম যুবকদের মধ্যে ধীরে ধীরে উগ্রপন্থী চিন্তাধারা ছড়িয়ে দেওয়া। কিন্তু প্রশ্ন উঠছে, কেন বিশেষ করে উত্তর পূর্ব ভারত, কেন পশ্চিমবঙ্গ, কেন সীমান্তবর্তী এলাকা? তদন্তকারীদের মতে এর উত্তর লুকিয়ে রয়েছে ভূগোল বা ভৌগোলিক অবস্থান এবং সীমান্ত রাজনীতির মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলির মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই সীমান্ত। বহু জায়গায় রয়েছে নদী, চর, গ্রাম এবং দুর্গম অঞ্চল। বছরের পর বছর ধরে নিরাপত্তা সংস্থাগুলির কাছে এই অঞ্চলগুলি সংবেদনশীল বলে বিবেচিত হয়েছে। এনআইএর অভিযোগ, এই ভৌগোলিক বাস্তবতাকেই কাজে লাগাতে চেয়েছিল জেএমবি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ হলো, এই কাজ শুধুমাত্র অস্ত্র বা বিস্ফোরক দিয়ে হয়নি, বরং শুরু হয়েছিল চিন্তার জগতে প্রবেশ করে। তদন্তে উঠে এসেছে অভিযুক্তরা বিভিন্ন এলাকায় ধর্মীয় আলোচনার নামে গোপন বৈঠক করত। সেখানে ধীরে ধীরে এমন কিছু বক্তব্য ছড়ানো হতো যা যুবকদের মূল ধারার সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করত। ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সন্দেহ, গণতন্ত্র সম্পর্কে অবিশ্বাস এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ধরনের সংঘর্ষের মানসিকতা তৈরি করার অভিযোগ উঠেছে। প্রশ্ন হলো, এই বৈঠকগুলি কোথায় হতো? এনআইএ দাবি করছে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সঙ্গে যোগাযোগ গড়ে তোলা হয়েছিল। তবে তদন্তকারী সংস্থা কোথাও বলেনি যে সংশ্লিষ্ট সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান এই কর্মকাণ্ডে জড়িত ছিল। বরং অভিযোগ, কিছু ব্যক্তি এই পরিকাঠামোকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছিল। আর এখানেই শুরু হয় রহস্যের আর এক অধ্যায়। তদন্তকারীরা বলছেন, এই নেটওয়ার্ক শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ ছিল না, ডিজিটাল দুনিয়াতেও তৈরি হয়েছিল একটি গোপন প্রচার যন্ত্র। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ছড়ানো হচ্ছিল নতুন ধরনের প্রচার সামগ্রী। সেখানে এমন বার্তা দেওয়া হতো যা যুবকদের আবেগকে প্রভাবিত করতে পারে। কখনো ধর্মীয় অনুভূতি, কখনো আন্তর্জাতিক ঘটনা, কখনো আবার মুসলিম বিশ্বের বিভিন্ন সংঘর্ষের ছবি বা ভিডিও ব্যবহার করে তৈরি করা হতো এক বিশেষ ধরনের মানসিক পরিবেশ। বিশেষজ্ঞদের মতে আধুনিক জঙ্গি সংগঠনগুলির সবচেয়ে বড় অস্ত্র এখন আর বন্দুক নয়, বরং স্মার্টফোন। একটি ভিডিও, একটি পোস্ট কিংবা একটি বার্তা কয়েক সেকেন্ডে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর সেই সুযোগকেই কাজে লাগানোর অভিযোগ উঠেছে এই নেটওয়ার্কের বিরুদ্ধে। এনআইএর তদন্তে আরও উঠে এসেছে, এই সংগঠনের কার্যকলাপ ছিল অত্যন্ত পরিকল্পিত। হঠাৎ করে কাউকে জঙ্গি বানানোর চেষ্টা করা হতো না, বরং ধাপে ধাপে বিশ্বাস অর্জন, মতাদর্শগত প্রভাব বিস্তার এবং পরে সংগঠনের প্রতি আনুগত্য তৈরি করার কৌশল নেওয়া হয়েছিল বলে অভিযোগ। এ যেন এক দীর্ঘমেয়াদী প্রকল্প, প্রথমে পরিচয়, তারপর বিশ্বাস, তারপর মতাদর্শ, আর শেষে সংগঠনের প্রতি আনুগত্য। তদন্তকারীরা বলছেন, এই মডেলটি বিশ্বের বিভিন্ন চরমপন্থী সংগঠন বহু বছর ধরে ব্যবহার করে আসছে। এবার আসা যাক অভিযুক্তদের কথায়। এনআইএ মোট 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। তাদের মধ্যে রয়েছেন নাসিমউদ্দিন ওরফে নাজিমউদ্দিন ওরফে তামিম, জুনাব আলী, আফরাহিম হুসেন,
মিজানুর রহমান, সুলতান মেহমুদ, মোহাম্মদ সিদ্দিক আলী, রশিদুল আলম, মহিবুল খান, শাহরুখ হোসেন, মোহাম্মদ দিলবর রাজাক এবং ত্রিপুরার জাগির মিয়া। তদন্তকারীদের দাবি, নাসিম উদ্দিন অসমে আইএমকের কার্যকলাপ পরিচালনা করছিলেন, অন্যদিকে জাগির মিয়া ত্রিপুরায় সংগঠনের কাজ দেখতেন। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একাধিক রাজ্যে বিস্তৃত একটি সাংগঠনিক কাঠামোর ইঙ্গিত মিলছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নেটওয়ার্কের মূল সুতো কোথায়? এনআইএর দাবি, পুরো পরিকল্পনার পিছনে ছিলেন জেএমবির সিনিয়র সদস্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তার নামেই তৈরি হয়েছিল ইমাম মাহমুদের কাফিলা। তদন্তকারীদের মতে সংগঠন নামকরণও ছিল কৌশলের অংশ, কারণ সরাসরি জেএমবি নাম ব্যবহার করলে নিরাপত্তা সংস্থার নজরে পড়ার ঝুঁকি অনেক বেশি ছিল। ফলে একটি নতুন নাম, নতুন পরিচয় এবং নতুন মুখোশের আড়ালে চলছিল পুরনো মতাদর্শের বিচার বা বিস্তার। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি সত্যি এই সংগঠন এতদিন ধরে সক্রিয় থাকে, তাহলে তারা অর্থ পেত কোথা থেকে, মানে ফান্ডিং কিভাবে হতো? এনআইএ এখনও সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি। তবে তদন্তকারীরা ইলেকট্রনিক ডিভাইস, ডিজিটাল রেকর্ড এবং নানা ধরনের নথি উদ্ধার করেছে বলে জানিয়েছে। এই তথ্যগুলির মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে ফান্ডিংয়ের উৎস, যোগাযোগের চ্যানেল এবং ভবিষ্যৎ পরিকল্পনার সূত্র। অনেক নিরাপত্তা বিশেষজ্ঞের মতে বর্তমান সময়ে জঙ্গি সংগঠনগুলি সরাসরি ব্যাংকিং ব্যবস্থার বদলে ডিজিটাল পেমেন্ট, ছোট ছোট লেনদেন এবং বহুস্তরীয় আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। ফলে অর্থের উৎস খুঁজে বের করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। তবে এই মামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর দীর্ঘমেয়াদী লক্ষ্য। এনআইএর বক্তব্য অনুযায়ী লক্ষ্য ছিল শুধু কয়েকজনকে প্রভাবিত করা নয়, বরং এমন একটি সমর্থক গোষ্ঠী তৈরি করা যারা ভবিষ্যতে সংগঠনের বিস্তার ঘটাতে সাহায্য করবে। অর্থাৎ এটি ছিল একটি ক্যাডার তৈরির প্রকল্প। আজ একজন, আগামীকাল 10 জন, তারপর 100 জন, এভাবেই তৈরি হতে পারে একটি বৃহৎ নেটওয়ার্ক। আর সেই কারণেই এই মামলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জিহাদিবাদ আর আগের মতো নেই। এখন অনেক ক্ষেত্রেই অস্ত্রের আগেই আসে মতাদর্শ, বিস্ফোরণের আগেই শুরু হয় মানসিক প্রভাব বিস্তার, যুদ্ধক্ষেত্রের আগেই তৈরি হয় ডিজিটাল যুদ্ধক্ষেত্র। আর সেই কারণেই এই তদন্ত শুধু 11 জন অভিযুক্তকে ঘিরে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতির বড় প্রশ্ন। এই মামলার তদন্ত এখনও চলছে। এনআইএ জানিয়েছে তারা আরও তথ্য সামনে আনতে পারে, নতুন নাম উঠে আসতে পারে, নতুন যোগাযোগের সন্ধান মিলতে পারে। তাহলে কি এটি কেবল বরফখণ্ডের চূড়া মাত্র, হিমশৈলের চূড়া মাত্র? এখনও অনেক অজানা তথ্য সামনে আসা বাকি। নজর থাকবে এনআইএর এই তদন্তের দিকে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।